চোখ খুলল ইভান। মুহূর্তেই দু চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সেদিকে ভ্রুক্ষেপ না করে ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, সত্যি বলবে মা বাবা তোমাকে বেশি ভালোবাসে কিনা? নিভান কথাটার উত্তর দিয়ে ইভানের চোখের পানি মুছিয়ে দিতে গেলে ইভান এতদিনের ইগো ছেড়ে দু ভাইয়ের মধ্যে সকল দূরত্ব ঘুচিয়ে নিভানকে জড়িয়ে ধরল। নিভানের কথার উত্তর না দিয়ে আকুল গলায় বলল, সরি দাদা ভাই, তোমার থেকে আমি আমাকে একটু একটু দূরে সরিয়ে নেওয়ার জন্য খুব বেশি সরি দাদা ভাই। ইভানের আকুলতায় নিজেকে আর দূরে রাখতে পারল না নিভান, না কঠিন রাখতে পারল নিজের সাথে শক্তপোক্ত করে জড়িয়ে ধরল সস্নেহের ভাইটাকে। যেমনটা ছোটবেলার পরম স্নেহ ভালোবাসায় জড়িয়ে ধরত ইভানকে। ইভানের তার থেকে সরে যাওয়ার অনুতপ্ততা নিভানকে আরো বিগলিত করলো। তবে সেসব আর না ঘেটে প্রসঙ্গ এড়াতে বলল, এত বেশি মন খারাপতে কিছু হয়নি বাচ্চা। দাদাভাই আছে তো, দাদাভাই সব ঠিক করে দেবে ইনশাল্লাহ। আর আম্মু আরে মায়েরা তো ওরকমই ইমোশন হয়। আমরা দোষ করব, অন্যায় করব, তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে অপছন্দনীয় কাজ করব, আর তাদের কাছে ইমোশন হওয়া, তাই বলে তাদের আঘাত দিয়ে কথা বলা উচিত? কোনো মতেই উচিত নয়। তবু মানুষ আমরা ভুল, অন্যায় আমাদের দ্বারাই হবে। তারাও হয়েছে, ঠিক হয়ে যাবে। আজ তোর উপর মন খারাপ করেছে, কাল ঠিক হয়ে যাবে। সন্তান যতই ব্যথা দিক, মা তার প্রতি যতই অসন্তুষ্ট হোক, দেখেছিস কখনো সন্তানকে দূরে সরে রেখেছে? আমাদের উপর যতই রাগ অভিমান হক রেখেছে, কখনো তার মমতাস্থল থেকে দূরে। দিন শেষে সন্তানদের দোষ অপরাধ কখনো মনে রাখে না তারা। সেই সব ভুলে গিয়ে ঠিকই তাদের মমতাস্থলের ছায়া তলে মুড়িয়ে নেয়। তোর উপর রেগে গিয়েছে, তবে তন্ময়কে বিয়ে করার সিদ্ধান্তে অখুশি হয়নি। আমি মায়ের সাথে কথা বলেছি, ঠিক হয়ে যাবে সবকিছু। উনি আমাদের মা, কারণে হোক অকারণে হোক উনি আমাদের উপর রাগ দেখাতে পারেন, অভিমান করতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন। তাই বলে আমাদের উচিত নয় তাদেরকে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে কথা বলা, আর কখনো নয়, ঠিক আছে? নিভান যেন ছোট কোথাও বাচ্চাকে বুঝাচ্ছে, যদিও ছোট ভাই বোনগুলাকে সে বাচ্চাই মনে করে। ইভানও হ্যাঁ বোধক সম্মতিতে মাথা নাড়ল, তবে মুখে সে একই কথা আওড়াল। তবে আম্মু আব্বু সত্যি তোমাকে বেশি ভালোবাসে। নিভান হাসলো। ইভানের জ্ঞান বুদ্ধি হওয়া থেকে এই একটাই অভিযোগ, আম্মু আব্বু কেন তোমাকে বেশি ভালোবাসে? আচ্ছা, ওনারা ভালোবাসলে সে কি করবে? কিছুটা মজার ছলে নিভান বলল, আচ্ছা আম্মু আব্বুকে বলে দেবো আমি, আজ থেকে তোর বিয়ের কবুল বলার সময়টা পর্যন্ত যেন আমার মতো করে একটু একটু বেশি ভালোবাসা দেয় তোকে। নাবালক ছেলে বউ হয়ে গেলে না হয় তাদের ভালোবাসাটা একটু কম হলেও চলবে, ওকে? ইটস নট ফেয়ার, তুমি আমাকে এমনটা ভাবো দাদা ভাই। ইভানকে ছেড়ে উঠে দাঁড়ালো নিভান। এই বিষয়ে কথা বাড়ালে আজ আর শেষ হবে না। আয়নার সামনে দাঁড়ালো নিভান। এখন তাকে একটু বের হতে হবে, তাই নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হলো। হাতে কাজ চললেও মুখে বলল, তন্ময়ের জন্য শপিং করতে গেল সবাই, তুই গেলি না কেন? কিচ্ছু ভালো লাগছিল না, আর ও বাড়ি থেকে ওকেও নিয়ে শপিংয়ে যাবে ওরা। আমি গেলে ওর রাগ বাড়বে, হয়তো নিজের পছন্দ অপছন্দ বলবেও না, তাই যেতে ইচ্ছে হয়নি। এটা কোনো কথা হলো ইভান? বিয়ে একবারই হবে, সেখানে দুজনের পছন্দ অপছন্দ থাকবে, আর তাদের মধ্যে যে ঝামেলা তৈরি করেছে সেটা দেখা সাক্ষাৎ কথাবার্তা না হলে মিটবে কি করে? যাই হয়ে যাক, তোর যাওয়া উচিত ছিল। তড়িৎ ইভান উঠে দাঁড়ালো, বলল, ইভান তাহলে চলো যাই। চলো যাই মানে? আমি কোথায় যাব? আমাকে অফিসে যেতে হবে এখন। নিভান কিছুটা অসন্তুষ্ট গলায় বলল, দাদা ভাই, বিয়ের দুদিন তো আপাতত অফিস যাওয়া বন্ধ রাখো। ফর্মাল ড্রেস ছাড়া নিভান অফিসে খুব কমই যায়, তবে একটুখানির জন্য এবেলায় আর ড্রেস চেঞ্জ করে ফর্মাল পোশাক জড়ালো না নিজেকে। ব্লু জিন্স আর নেভি ব্লু টি শার্ট পরা ড্রেসটায় বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। চুল ঠিক করে গায়ে পারফিউম পুস্ট করতে করতে বলল, কাল থেকে বিয়ের দিন পর্যন্ত আপাতত অফিসে পা দেব না, বিদায় এখন আমাকে যেতে হবে। ওসব জানি না আমি, গৌরী ওদের সাথে শপিংয়ে যায়নি। আমি গৌরীকে নিয়ে নিচে আসছি, তুমি গিয়ে গাড়ি নিয়ে বের হও, অপেক্ষা করো। ইভান দাঁড়ালো না, ব্যস্ত পায়ে চলে গেল। নিভান সেদিকে স্থির নজরে তাকিয়ে মৃদুস্বরে আওড়ালো, ম্যাডাম যখন যাবে তবে তো সে যেতে বাধ্য। গাড়িতে অপেক্ষা করছে নিভান। ইভান যখন বলেছে কৌরিকে সে নিয়ে আসবে, তার মানে নিয়ে আসবে। সে যেই বাধা দিক না কেন, কৌরি নিজে বাধা দিয়েও কাজ হবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলো সত্যিই কৌরিকে নিয়ে ইভান আসছে, সাথে আনাফও আছে। ছেলেটা ইভানের সাথে মাথা নিচু করে কথা বলতে বলতে আসছে। মৃদু হাসলো নিভান। ওরা কাছাকাছি আসতেই মুখটা আগের ন্যায় স্বাভাবিক করে ফেললো। গাড়ির কাছাকাছি আসতেই আশ্চর্য হয়ে ইভানের মুখের দিকে তাকালো কৌরি। ইভান ভাইয়া বড়মাকে বলে তাকে নিয়ে এসেছে, সে আসতেই চায়নি, কিন্তু সবাই শপিংয়ে গিয়েছে আর সে বাড়িতে একা থাকবে। অনেক ভুজুং ভাজুং বুঝিয়ে বড়মাকে দিয়ে তাকে কনভিন্স করিয়ে নিয়ে এসেছে। বলেছে মান্যতাপুদের কাছে শপিংয়ে যাচ্ছে, অথচ যাচ্ছে সেই মানুষটার গাড়িতে।
ইভানের প্রতি মনে মনে অসন্তুষ্ট হলো কৌরি, মনে মনে ভীষণ বকলো। মানুষটা থেকে যত দূরে থাকার চেষ্টা করছে ততই কাছাকাছি হতে হচ্ছে। ভাবলো সে যাবেই না। কথাটা মুখে বলার আগে নিভান বলল, উঠে বসো। ড্রাইভিং সিটের পাশের ফ্রন্ট সিটের দরজার দিকে তাকাতেই নিভান চোখ দিয়ে ইশারা করলো উঠতে। নিভানেশ্বর কানে যেতে ইভানও তাল মিলিয়ে বলল, এই ফুলকৌরি, তুমি সামনে বসো, আমি আর আনাপ পিছনে বসছি। কথাটা বলেই দুজনে গিয়ে পিছনের সিটে বসে দরজা আটকে দিল। সেটা দেখে কৌরি কি বলবে কি করবে বুঝে উঠতে পারল না। এখন এখান থেকে চলে যাওয়া মানেই বেয়াদবি, আর বেয়াদবিটা করতে চেয়েও হয়ে উঠল না কৌরির। বাধ্য হয়ে ফ্রন্ট সিটে বসে পড়ল সে। মুহূর্তেই মাথা ঘুরিয়ে নজর দিল জানালার বাহিরে। সেটা দেখে মৃদু হেসে ঠোঁটে হাসি মিলিয়ে নিল নিভান। কৌরির পাশের দরজা আটকে দিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। পিছন থেকে দুজনকে সূক্ষ্ম নজরে একবার খেয়াল করলো ইভান। ফের আনাপকে উদ্দেশ্য করে বলল, সামনে আমাদের বড় ভাই আর ভাবি বসে আছে, ভুলেও তাদের দিকে নজর দিবি না, আর তাদের কথাবার্তা তো কানেই তুলবি না, কেমন? জানা সত্ত্বেও আনাপ বলল, সামনের মেয়েটাকে ভাইয়া পছন্দ করে। সামনের মেয়েটা মানে কি? বলছি না বড় ভাবি হয়, বৌমনি বলবি। ওকে বৌমনি বলবো? বলো না ছোট ভাইয়া, বড় ভাইয়া তাকে পছন্দ করে। ভীষণ সিরিয়াস। সেটা কি আর বুঝেনি সে? বড় ভাইয়ের কথাবার্তা আচরণে সে স্পষ্ট বুঝে নিয়েছে মেয়েটাকে নিয়ে বড় ভাইয়া কতটা সিরিয়াস। সামনে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা। ফের নিজের কাজে মন দিল। ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করলো। কিছু দূর যেতেই কৌরির দিকে ফিরল নিভান। হঠাৎই বলল, কি চাই তোমার? কানে এলো কথা। কি চাই মানে? বুঝলো না কৌরি, তাই প্রত্যুত্তরও করলো না। সেটা দেখে নিভান বলল, বলছো না যে কি চাই তোমার? উফ, তাকে ঘিরে মানুষটার মুখে যে কোনো সম্বোধন বুকে খিল ধরিয়ে দেয় তার। আবারও একই কথা বলতেই না বুঝেই বাহিরের পানে তাকিয়ে উত্তর দিল কৌরি, কিচ্ছু চাই না। আমাকেও না। চোখ বন্ধ করে নিল কৌরি। নিঃশ্বাস ভারী হয়ে এলেও সেই নিঃশ্বাসের শব্দ পাশের মানুষটা পর্যন্ত আসতে দিল না। আর না কথার উত্তর দিল। চুপচাপ বসে রইল সে। বরাবরের উত্তর পাওয়ার আশা করলো না নিভান। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। ফের নিভান বলল, তোমার এই বাড়িতে থাকতে মাঝে মধ্যে দম আটকে আসে, তাই না কৌরি? মনে হয় নিজের মতো করে কোথাও গিয়ে থাকতে পারতাম, সেখানে সবকিছু শুধু তোমার হবে। এমনকি তোমার মাঝে মধ্যে বাড়িতে চলে যেতে ইচ্ছে করে, তাই না? চকিতে নিভানের দিকে তাকালো কৌরি। নির্লিপ্ত মুখাবয়ব, দক্ষ হাতে সামনের দিকে নজর ফেলে গাড়ি চালানোয় মনোযোগ মানুষটার। অথচ তার মনের খবর জেনে বসে আছে কিভাবে? সে তো ভুলেও কখনো প্রকাশ করেনি মনের কথা। তবে তার মনের কথা জানলো কি করে মানুষটা? বুকের ভিতর ধুকপুকানি শুরু হলো। কৌরির বুকের ভিতর ধুকপুকানির তীব্রতা বাড়িয়ে দিয়ে নিভান ফের বলল, জানো, আমারও ইচ্ছে করে এমনটা, যেখানে আমার বলে সবটা থাকবে। অভিজাত্য বলে কিছু না থাকলেও সেখানে আমার কিছু একটা তুমি থাকবে, আমার তোমার কিছু ইচ্ছা থাকবে, আমাদের ভালোবাসা থাকবে। যে ইচ্ছেগুলো বিসর্জন দিয়েছি, স্বপ্নগুলো হারিয়েছি, সেটার আফসোস থাকবে না। নিজের চারপাশে হওয়ায় বাস্তবতাগুলোয় আপন আপন গন্ধ থাকবে, যেখানে প্রাণ খুলে বাঁচা যায়। সবটা আমার বলে বাঁচার আকাঙ্ক্ষা বলতে পারো। এই কৌরি, চলো না আমরা দুজনে একটা সেরকম সংসার বানিয়ে ফেলি, যেখানে আমাদের ইচ্ছাগুলো মিলেমিশে একাকার হয়ে যাক। আমি আর তুমি দেখে শুধুমাত্র আমরা হয়ে যাই, যেখানে আমরা একে অপরের নিঃশ্বাস হই, ভরসা হই, বিশ্বাস হয়ে বেঁচে থাকি। দিনের শেষে শুধুমাত্র আমরা আমাদের হয়ে থাকি। গাড়ির হর্নে মোহ কাটল কৌরির। জ্যাম ছেড়েছে। এবারও পাশে বসা নারীটি থেকে উত্তর নেওয়ার আশা করলো না নিভান। গাড়ি ছাড়লো। দুজনের আর কথা হলো না। শপিং মলের সামনে এসে গাড়ি পার্কিং করতে পিছন থেকে ইভান আর আনাফ নেমে পড়লো। সেটা দেখে নিভান বলল, তোরা চল, আমরা হাঁটছি। আজ্ঞা পেতেই দুজনে মলের ভিতর দিকে চলে গেল। কৌরি কিছু বলতে চেয়েও বলতে পারল না। কৌরির পাশের দরজা খুলে দিতে নেমে পড়লো সে। নিভানও নামলো। গাড়ি লক করে শপিং মলের ভেতরের দিকে এগোলো। কৌরিও তাকে অনুসরণ করলো। শপিং মলের দোতলায় ওঠার জন্য চলন্ত সিঁড়ির কাছে যেতেই অনুমতিবিহীন কৌরির হাত ধরল সে। আশেপাশে তাকিয়ে কৌরি আর কিছু বলতে পারল না। দোতলায় উঠতেই জামা কাপড়ের ভরি ভরি দোকান। মান্যতাদের কাছে না গিয়ে সেখানের একটা নির্দিষ্ট দোকানে ঢুকলো। আভিজাত্যপূর্ণ দোকানটায়, সম্পূর্ণ দোকানটায় শীতের বস্ত্রে পরিপূর্ণ। এখানে এলো কেন মানুষটা? মনে মনে প্রশ্নের মাঝে নিভানের গলা শুনতে পেল দোকানির সাথে, ভাই, শাল দেখান তো। বেশি দেখানোর প্রয়োজন নেই, দুই একটা দেখাবেন, যেন বেশি ঘাটাঘাটি করতে না লাগে, নজরে লেগে যায়। দোকানি মুহূর্তে ওপরের দিক থেকে 3টে শাল বের করলো। চাদরের কারুকার্য আর গায়ের সিলমোহর বলে দিচ্ছে 1 নম্বর ইন্ডিয়ান কাশ্মীরি শাল। দামও চড়া। 3টে শালের মধ্যে কালোর উপরে কালো সুতার মিশেলে কাজ করে একটা চাদর পছন্দ করলো নিভান। দাম দরাদরি করলো না। দোকানি দাম বলতে পেমেন্ট করে দিল। দোকানি শালটা প্যাকেটিং করে দিতেই নিভান বলল, প্যাকেটিং করা লাগবে না, আমার কাছে দিন।
শালটা হাতে পেতেই পাশে দাঁড়ানো কৌড়ির গায়ে জড়িয়ে দিল নিভান। আশ্চর্য হলো কৌড়ি, এটা তার জন্য কিনেছে মানুষটা, কিন্তু কেন? হালকা শীত শীত ভাব পড়েছে, বাহিরে বের হতে সেটা তীব্র অনুভব করলেও প্রকাশ করেনি। অথচ পাশে থাকা মানুষটা ঠিকই বুঝে নিয়েছে। নিচু গলায় কৌড়ি বলল, শালটা প্রয়োজন ছিল না, অযথাই কিনলেন। চলতি পথে উত্তর দিল নিভান। তোমার কাছে অযথা মনে হতে পারে, আমার কাছে নয়। আর ঠান্ডা ভাব পড়েছে, জেনেও কেন কোনো কিছু জড়িয়ে আসলে না? তবে শালটা অপ্রয়োজনীয় মানুষটা থেকে জড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়তো না। ও মুখ ছোট হয়ে গেল কৌড়ির। সময় দিয়েছিল ইভান ভাইয়া তাকে। বাসায় পরা ড্রেস পরে চলে এসেছে, শুধু আলাদাভাবে হিজাবটা জড়িয়ে নিয়েছে মাথায়। আর কিছু নেওয়ার সময়ও পেয়েছে কোথায়? অথচ মানুষটা এমন করে বলছে যেন সে ইচ্ছে করে এভাবে এসেছে। ঠান্ডা ভাব তারও লাগছে, তাই বলে কি চাদর কিনে দিতে বলেছে সে? আর কিনে দিয়ে কথাও শোনাচ্ছে। আর কখন বলেছে তিনি অপ্রয়োজনীয় মানুষ? ধীর অথচ কাঠখোট্টা গলায় কৌড়ি বলল, আমার অনুমতি ছাড়া আর কোনো কিছু আমাকে কিনে দেওয়ার প্রয়োজন মনে করবেন না। আমি চাই না সেটা। অপমানে থমথমে হয়ে উঠল দিবার ফর্সা সুন্দর মুখায়াবব। যতটা রূঢ় ভাষায় তার কথার উত্তরে নিভান দিল, ততটা রূঢ়ভাবে প্রশ্ন সে কৌরিকে করেনি। তবে নিভানের উত্তরের ভাষা বলে দিচ্ছে কৌরির প্রতি নিভানের অনুভূতির জোর। প্রথম দেখায় নিভানের পাশাপাশি কৌরিকে দেখায় সে শঙ্কা মনে সৃষ্টি হয়েছিল দিবার। তা একটু একটু করে বাস্তবিক রূপ নিচ্ছে, আর নিভান সেই বাস্তবতায় কৌরির মাঝে ডুবে যাচ্ছে। আর তাকে দীর্ঘ নিঃশ্বাসের সহিত সরল চোখে তা দেখে যেতে হচ্ছে। এটা যে কতটা যন্ত্রণাদায়ক যদি বিয়ের আগে একটাবার অনুভব করতে পারত, তবে কখনোই নিভানকে ছাড়ার কথা ভাবতো না, ভুলেও ভাবতো না। এখন একজনের স্ত্রী হয়ে নিচুকে এই ভাবনা অবৈধ, হারাম। তবু মন কেন মানে না, কেন মানতে চায় না? নিভানকে যে আর তার দিকে ফেরানো আর কখনো সম্ভব নয়, এটাও বেশ বুঝতে পারছে দিবা। আর নিভান যে ধরনের ছেলে, দিবা যতই ছলাকলা করুক আর যতই তন্ত্রমন্ত্র পড়াক, নিভানকে সে তার দিকে কখনোই ফেরাতে পারবে না। তবে কৌরির পাশাপাশি নিভানকে দেখলে তার কি যেন হয়ে যায়। যতই নিজের মন আর জবানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে না কেন, তারা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। চায় না সে নিজের বয়স আর স্বভাবের বাহিরে গিয়ে অস্বাভাবিক আচরণ করতে, তবুও করে ফেলে। দিবার থমথমে মুখের দিকে তাকিয়ে কৌরির মন খারাপ হলো। তার জন্য দিবাকে কথা শুনতে হলো। বিষয়টা মোটেও ভালো লাগলো না তার। যদিও তাকে নিয়ে দিবার ইঙ্গিত স্বরূপ কথাগুলো তার মোটেও ভালো লাগেনি। তাই বলে তার জন্য কাউকে ছোট বড় কথা শুনতে হবে, লজ্জিত হতে হবে, এটা কখনোই চায় না সে। শুধু দিবার জন্য নয়, কারো জন্যই চায় না সে। মনে মনে ভাবলো নিভানকে কিছু বলবে। ভাবনা মতোই নিভানের দিকে তাকাতেই দেখলো চোখ মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছে মানুষটা। মানুষটার চোখে মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে, এখানে আমার কথার উপর একটা শব্দ তুমি উচ্চারণ করে দেখো, তোমার খবর আছে। যে কথাগুলো বলবে বলে মনে মনে সাজিয়েছিল। ঠোঁট কেন গলা অবধি আসার আগে কথাগুলো যেখান থেকে গুছিয়ে নিয়ে আসছিল সেখানেই মাটি চাপা দিয়ে ফেলল সে। সামনের মানুষটা মানেই আতঙ্ক, ভয়। সেই আতঙ্ক ভয় মানুষটার আচরণে কিছুটা কাটলেও পুরোটা কাটেনি। অদ্ভুত মানুষটার সাথে দুঃসাহসিক আচরণ করার সাধ্যই তার কখনো হবে কিনা সে জানে না। তবে যেটুকু কথার তর্ক সে মানুষটার কথার পরিবর্তে করে তা মনে সাংঘাতিক ভয় রেখে। এই, তোরা এভাবে থমকে দাঁড়িয়ে আছিস কেন? চল, ইভানদের ফোন দিয়েছিস? আসছে ওরা। আরে নিভান, তুই কখন এলি? কৌরি, তুমি এসেছো? অমায়িক হেসে কথাটা জিজ্ঞাসা করতে কৌরি দিবার দিকে এক পলক তাকে উত্তর দিল, ইভান ভাইয়া জোর করে নিয়ে এসছেন আমাকে। আমার মানা তিনি একটুও শুনেননি। ঠিক করেছে, বিয়ে বাড়ির আনন্দ বলে কথা। ভালো লাগবে না আবার কেন? যতই শরীর খারাপ থাক, বিয়ের আনন্দ কেউ মিস করে? ইভান একদম ঠিক করেছে। আমার পক্ষ থেকে বিয়েতে ওর একটা এক্সট্রা গিফট পাওয়া রইল। এ বাড়িতে আসা একদিনের মধ্যে অমায়িক ব্যবহারের ঈশিতা বেশ ভাব পাতিয়ে নিয়েছে কৌরির সাথে। বিশেষ করে নিভানের সেই আচরণের পর থেকে ফুপুর কাছে থেকে মেয়েটা সম্পর্কে জেনে আরও নিজে থেকে ভাবটা জমিয়েছে। যদিও কৌরি এখনও সেভাবে মিশে উঠতে পারেনি। দুজনার কথাই মুহূর্তে পরিবেশ আগের ন্যায় হলো। ঈশিতা ভিড় থেকে একটু দূরে গিয়েছিল ইভানদের আসতে বলার জন্যে, বিধায় বিষয়টা সম্পর্কে সে অবগত নয়। কিন্তু অন্যান্য কাজিনেরা কৌরিকে নিয়ে নিভানের ব্যবহার একটু আশ্চর্য হলো। বাহিরের মেয়েটাকে নিয়ে দিবার সাথে রূঢ় আচরণ মনে মনে প্রশ্ন তৈরি করলো। তবে যাকে নিয়ে মনে প্রশ্ন তৈরি করলো তাকে প্রশ্ন করার স্পর্ধা কারণেই, বিধায় কেউ আর কিছু বলল না। তবে কৌরির পানে বাঁকা নজরে তাকাতেও ভুলল না তারা। কৌরি খেয়াল করলো বিষয়টা, তবে কি করার আছে তার। নিভানও খেয়াল করলো, তবে বিশেষ গুরুত্ব দিল না। ইভানরা আসতেই ঈশিতা গহনার শাড়ি কেনার জন্য তাড়া দিল। সবাই গহনার দোকানের দিকে এগুলো। ঈশিতাকে বলে নিভান অফিসে চলে গেল। যদিও ঈশিতা সহ ইভান চেপে ধরেছে, কিছুতেই যেতে দেবে না তাকে, তবে কাজ হলো না। গুরুত্বপূর্ণ কাজ আছে তার। তবে যাবার আগে সবার চোখের আড়ালে কৌরিকে হুমকিমূলক বার্তা ছুড়ে দিয়ে যেতে ভুলল না।
মান্যতার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা কৌরিকে উদ্দেশ্য করে মিহিকণ্ঠে বার্তা ছুড়ে দিয়ে গেল। ভালো মানুষই অপাত্র দান কখনোই করবে না। তুমি চাইলেও নিবানের, আর না চাইলেও নিবানের। যদি বলো তোমার হাসি করুক্তি না পাওয়া সত্ত্বেও তোমার সাথে জোর করছি, হ্যাঁ জোর করছি আমি, তুমি হ্যাঁ না যাই বলো না কেন, তুমি নিবানের। আর নিবান ভালো মানুষই কখনো অপাত্রের দান পছন্দ করে না। সো বি এক্সট্রা কেয়ারফুল। নিজেকে সাবধানে রেখে ভালো রাখার চেষ্টা করো, অসম্মানিত হওয়ার থেকে রক্ষা করো। না হলে নিবানের কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ হওয়া লাগবে না তোমাকে। তোমার ভালোর কৈফিয়ত দেওয়া না লাগলেও অবশ্যই মন্দের কৈফিয়তটা দেওয়া লাগবেই। আর আমার উপরে দেখানোর আগে যেতে ভরা যে শরীরের মধ্যে ভালো মানুষটা নিয়ে ঘুরছো, সে সবকিছু তোমার হলেও আজ তো তুমিটা তোমার নও, তুমি আমার। আর নিবানের জিনিস নিবান কখনো হেলায় ফেলায় নষ্ট করে না, কষ্ট পেতে দেয় না, অসম্মানিত হতে দেয় না। সো মাথায় রেখো কৌরি, আস্ত শরীরটা তোমার হলেও তুমি তোমার নও। নিভান শান্ত পায়ে চলে গেল। সেদিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে নিজের আপাদমস্তক নজর বুলিয়ে দেখল কৌরি। নিজের ব্যথা লাগলে, কষ্ট পেলে সেটাও কাউকে কফিয়ত দেওয়া লাগবে? আশ্চর্য! নিজের সবকিছু অথচ সে নিজের নয়, সেটাই বলে গেল মানুষটা। ঘোর কাটল তার। নিভানের কথাগুলো একে একে ফের মনে পড়তে মনের অদ্ভুত সূক্ষ্ম এক ভালো লাগা সৃষ্টি হলো। পর মুহূর্তে কিছু একটা ভেবে মিলিয়ে গেল সেই ভালো লাগা। নিভানের যাবার পানে তাকালো সে, জেদ নিয়ে মনে মনে আওড়ালো, কৌরি যা ইচ্ছে তাই করবে, আর কৈফিয়ত বসে আছে সে আপনাকে দেওয়ার জন্য। দূরত্ব কদমে কদমে বাড়লেও যেন কৌরির মনের কথা ঠিকই শুনতে পেল, বুঝতে পারল। এমনভাবে পিছনে তাকালো নিভান, সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নিল কৌরি। সেটা দেখে মৃদু হেসে নিজের গন্তব্যে এগুলো নিভান। মান্যতা দুজনের বিষয়টা লক্ষ্য করলো। নিভান চোখের আড়াল হতে মান্যতা মজার ছলে মিহি কণ্ঠে বলল, দাদাভাই চুপি চুপি তোমায় কি বলে গেল? হঠাৎ কথায় পরাণ চমকে উঠল কৌরির। পাশে ফিরে মান্যতার দুষ্টু হাসির মিষ্টি মুখটা দেখতে নজর অসহায় করে ফেলল সে। অর্থাৎ এসব কথায় তোমায় বলি কি করে আপু? কৌরির মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেলল মান্যতা। ফের মজার ছলে বলল, আচ্ছা ঠিক আছে, বড় দাদাভাই আর বড় ভাবির গোপনীয় কথা আমি শুনছি না, তবুও মুখটা ওরকম করে রেখো না। আমার দাদাভাই আবার কিন্তু প্রিয়জনের বেচারা মুখ সহ্য করতে পারে না, আর তুমি তো তার। আপু, এবার খিলখিলিয়ে হেসে দিল মান্যতা। সেই হাসিতে কৌরির হৃদস্পন্দন দুরু দুরু হলো। সতর্ক নজর আশেপাশে ফেলতেই দেখলো সবাই সামনে এগিয়ে গেছে, শুধু তারা দুজনই পিছনে। হাঁপ ছেড়ে বাঁচল। এমনভাবে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল কৌরি। কৌরির হাল বুঝে হাসি থামিয়ে ফেলল মান্যতা। হাত বাড়িয়ে নিজের হাতের মুঠোয় কৌরির হাতটা নিয়ে স্বাভাবিক গলায় বলল, জানো কৌরি, আমার গোটা লাইফে দাদাভাইকে আমি গম্ভীর স্বভাবের জেনে এসেছি। অবশ্য দেখে এসেছিও তেমন। আমাদের সব ভাই বোন থেকে ভিন্ন, একদম আলাদা। তাকে হাসতে কম দেখেছি, সবার সাথে প্রাণ খোলা মিশতে কম দেখেছি, যে কোনো সম্পর্কে অনুভূতি খোলাখুলি প্রকাশ করতেও খুব ক্ষীণ দেখেছি। অথচ সবটাই কিন্তু দাদাভাইয়ের মধ্যে ভরপুর। কিন্তু সে দেখাতে পছন্দ করে না, আর দেখায়ও না। তবে তোমার বেলায় সেই দাদাভাইটাই কেমন ভিন্ন। হয়তো এতদিনে জেনে গিয়েছে, এমনকি বুঝেও গিয়েছে দাদাভাই তোমাকে পছন্দ করে। তবে একটু আধটু পছন্দ নয়, একেবারে নিজের বলে পছন্দ করে। আমিও বুঝেছি এবং দেখেছিও তোমার প্রতি তার দৃঢ় অনুভূতির প্রকাশভঙ্গি খুবই কঠিন। দৃঢ় মনোবল স্বভাবের মানুষ হয়েও যা সেও ভেতরে চেপে রাখতে পারে না। দাদাভাইকে যেমন ভাবে ছোট থেকে এই অবধি দেখে এসেছি, বিশ্বাস করো কৌরি, আমার কাছেও এই দাদাভাইকে কেমন অবিশ্বাস্য এলোমেলো লেগেছে। কিছুতেই আমি বিশ্বাস করে উঠতে পারছিলাম না এ কি আমার সেই দাদাভাই। গম্ভীর, কথা কম বলা, হাসতে কম পারা, মিশতে না পারা, অনুভূতি প্রকাশে অক্ষম দাদাভাই। কতখানি তীব্র সেই অনুভূতি বুঝতে পারছো? তোমাকে ভেঙে বলতে পারছি না হয়তো, সে কারণেই আমার মতো গভীরভাবে উপলব্ধি করতে পারছো না। তবে তোমার কাছে আমার একটাই চাওয়া, প্লিজ কৌরি, ওই মানুষটাকে কখনো বিমুখ করো না। তোমাকে যদি সে নিজের একান্ত স্ত্রী রূপে চায়, তুমি তাকে ফিরিয়ে দেওয়ার ভুল করো না। তুমি চোখ বুঝে ওই মানুষটাকে বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো। তুমি কখনোই ঠকবে না। আমার ভাই বলে বলছি না, তুমি ওই মানুষটাকে জানো না। জানলে তুমিও ওই মানুষটাকে কখনোই তুমি ফিরিয়ে দিতে পারবে না। থামলো মান্যতা। কৌরির হতবিহ্বল মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার সাথে আরো অনেক কথা আছে, বাড়িতে অনেক মানুষ, রাতে শোয়ার প্রবলেম হতে পারে। তুমি আমার কাছে ঘুমাবে, রাতে আমরা অনেক গল্প করবে, শুনবে না?
ঘোর কাটলো কৌড়ির। কিছু বলার আগেই দূর থেকে মৌনতার কণ্ঠ ভেসে এলো। এ আপু, তোরা আবার দাঁড়িয়ে পড়লি কেন? দেরি হয়ে যাচ্ছে তো, আয়। কথা সেখানেই ক্ষান্ত রেখে মান্যতাও এবার তারা লাগিয়ে বলল, এই চলো চলো, আমাদের রেখে ওরা না আবার শপিং সেরে ফেলে। শপিং মল থেকে বের হয়ে গাড়িতে বসতে কিছু একটা ভেবে ফোন হাতে নিল নিভান। ফোন ওপেন করে ডায়ালে গিয়ে কাঙ্ক্ষিত নম্বরটাতে ফোন লাগালো। ওপাশ থেকে কল রিসিভ হতেই নিভান শুধালো, তুই কোথায়? শপিংয়ে আসলি না যে? তন্ময়ের সাথে তোরও আসার কথা ছিল, তবে আসলি না কেন? আরে মেয়েদের শপিংয়ে আমি গিয়ে কি করব, তাই যাইনি। আর এদিকে একটু কাজ ছিল, বিদায় যেতে পারিনি। ত্রিনয়ের স্বাভাবিক গলার কথাগুলো কিছুতেই স্বাভাবিক লাগলো না নিভানের। সে জানে ত্রিনয় কেন আসেনি শপিংয়ে। নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল নিভান। প্রসঙ্গ পাল্টে ফের শুধালো, আন্টির খবর কি? শরীর এখন কেমন? ভালো আছে কি? শরীর তো ভালো আছে, তবে তনুর প্রতি মনে হয় একটু অসন্তুষ্ট হয়েছেন। আম্মু বলতে চাইছেন কিছু না ঘটলে কিছু রটে না, নিশ্চয়ই তন্নি কিছু করেছে, না হলে হঠাৎ এরকম কথা পাত্রপক্ষেরা পেল কোথায়। অনেক বুঝিয়েছি, তবুও মুখ থমথমে ভাব ওনার, কথাও সেভাবে বলছেন না, এই আর কি। নিভান কি বলবে বুঝে উঠতে পারল না। ইভানের প্রতি রাগ উঠতে গিয়েই মন দুর্বল হয়ে পড়ল। ভেবে দেখলো আজ যদি ইভানের সিচুয়েশন এসে পড়তো তবে কি করত। আরেক মন বলল, যাই করতো না কেন অন্তত ইভানের মতো বোকামি সে কিছুতেই করতো না। ভাবনা ছেড়ে নিভান ফের শুধালো, আন্টি কেউ ছেলে জায়গায় ইভানকে মানতে পারছে না? আরে মা মানবে কি, সে নিজেই তো মানতে পারছে না। কথাটা ঠোঁটের চৌধারে এনেও বলতে পারল না ত্রিনয়। ইভানের জন্য মান্যতাকে পাওয়া তার আরো কঠিন হয়ে দাঁড়ালো। সে ভেবে রেখেছিল তন্ময়ের বিয়ের পর একটা চান্স নেবে, তাতে যা হয়ে যায় হবে। তবে বিষয়টা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বোনের ননদকে বিয়ে করার প্রস্তাব দেওয়ার বিষয়টা কি কেউ ভালো চোখে দেখবে, নাকি ভালো মনে মেনে নেবে? ও বাড়ির কেউ মানবে? নিভান মানবে? বোনটা কি তার এহেন প্রস্তাবে শ্বশুর বাড়িতে অসম্মানিত হতে হবে না? এসব ভেবে ভেবে সে দিন পার করছে। এগুলো সে নিভানকে কি করে বোঝায়, কি করে বলে? তবে নিভানের কথার উত্তর স্বরূপ বলল, আরে না, মা কেন মানতে পারবে না? ইভান সব দিক থেকে পারফেক্ট ছেলে, আর তাকে মেয়ের জামাই হিসেবে চাইবে না, এটা কি করে হয়? এমনিতে তন্নির উপরে একটু মন খারাপ আছে বলে ওরকমটা করেছে। নিভান কিছু ভাবলো, ফের বলল, আমি অফিস শেষে তোর বাসায় আসছি, আন্টির সাথে আমার কথা আছে, রাখছি। ফোন কাটতে গিয়েও ত্রিনয়ের প্রশ্ন থেমে গেল নিভান। আম্মুর সাথে তোর আবার কি কথা? তোর মতো কথাকে বলবো কেন? নিজের কাজটা সাহস নিয়ে ঠিকঠাক করে উঠতে পারো না, তাকে বলে সময় নষ্ট করে লাভ আছে? তুমি আমাকে গাধা বলতে পারিস না। এই আমি কি ঠিকঠাক করতে পারিনি? আমি পড়াশোনা থেকে শুরু করে যে কাজটার উদ্যোগ নিয়েছি সেটা পুরোপুরি সাহসের সহিত সাকসেসফুল করে এসেছে। তুই আমাকে নতুন চিনছিস, নাকি নতুন করে আমাকে চিনতে হচ্ছে? বোনকে সেধে অন্যের ঘাড়ে তো কখনোই চাপাতে চায় না নিভান। তবে বন্ধুর মনের দোনামন্যতাও বুঝতে অসুবিধা হলো না। মনে মনে ভুগছে ছেলেটা, সেটাও বেশ আন্দাজ করতে পারলো। তাই বলল, নতুন করে চেনাতে জানাতে হবে না, তোকে চিনি জানি বলেই বলছি। তবে ভেবে দেখ, সব ঠিকঠাক থাকলে জীবনে যে জিনিসটা আঁকড়ে মৃত্যু দুয়ার পর্যন্ত বাঁচতে হবে, সেই জিনিসটা তুই সাহসের সহিত নিজের করে নিতে পারিস কি না? আমার সন্দেহ আছে তুই সত্যি চাস কি না। মনে প্রাণে চাইলে কি কেউ নিজের হৃদয়ে বসানো মানুষটা থেকে দূরে থাকতে পারে, নাকি নিজেকে তার থেকে দূরে রাখার চেষ্টা করতে পারে? আমি পারছি কই, আমার যে কৌড়িকে চাই। শব্দ করেই শ্বাস ফেললো নিভান। সেটা হতবাক হয়ে থাকা ওপাশের ছেলেটাও শুনতে পেল। নিভান ফের বলল, রাখছি, রাতে দেখা হবে, আল্লাহ হাফেজ। উত্তর এলো না। কল কেটে দিল নিভান। অথচ ওপাশের ছেলেটা তখনও স্তব্ধ। নিভান তার কথা দ্বারা কি বোঝাতে চাইলো নিজেও বুঝতে চাইলো, বিশেষ করে কৌড়িকে দিয়ে উদাহরণ দেওয়া শেষের কথাটা। তবে কি নিভান জানতে পেরেছে তার মনের কথা? কবে, কিভাবে, কখন? সে তো তার আচরণ দ্বারা কখনো বুঝতে দেয়নি তাকে। শুধু তাদের খুব ভালো বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে বলে। তবে কিভাবে জানলো? মান্যতাকে দেখা মুহূর্তেই চোখে মুখে এক্সপ্রেশন বদলে যায় তার। সেখানে ভিড় করে বিশেষ মুগ্ধতা। ভিতরে ভিতরে সে দুর্বল হয়ে পড়ে। সেসব আচরণই কি তবে বুঝে নিয়েছে তার বুদ্ধিমান চতুর বন্ধুটি? কুয়াশাচ্ছন্ন সুন্দর একটা সকাল। হেমন্ত ঋতু গিয়ে শীতের ঘনঘটায় প্রকৃতি আচ্ছন্ন হয়েছে গোটা কয়েকদিন হলো। সামনে কৌড়ির পরীক্ষা, অথচ বিয়ের হট্টগোলের আমেজে পড়াশোনা হচ্ছে না। কৌড়ি মুখে কিছু না বললেও নিহারিকা বেগম বেশ বুঝতে পারলেন তার অসুবিধা। তাই বিয়ের কয়েকদিন মান্যতার রুমে থাকতে বলেছেন তিনি কৌড়িকে, যেখানে বিশেষভাবে থাকতে দেওয়া হয়েছে নিহারিকা বেগমের আম্মাকে। বয়সের খাতিরে বিভিন্ন ব্যথা বেদনায় আক্রান্ত মানুষটাকে একটু স্বস্তি শান্তিতে থাকতে দেওয়ার জন্য মান্যতার রুমটা আলাদা করে ওনাকে স্পেস দেওয়ার জন্য বাছাই করে থাকতে দেওয়া হয়েছে। আপাতত কৌড়িরও একটু পড়াশোনার জন্য স্পেস দরকার, তাই ভেবেচিন্তে সেখানে কৌড়িকেও জায়গা করে দিলেন।
বৃদ্ধা মানুষটা তা নিয়ে দ্বিরুক্তি করলেন না, বরং খুশিই হলেন। বিয়ে বাড়িতে রাতের বেলায় রুমটায় অনেক মানুষের থাকা জায়গা হলেও দিনের বেলায় রুমটায় শুধু কৌড়ি আর বৃদ্ধ মানুষটার আনাগোনা। তবে মান্যতা মৌনতার আসা যাওয়া রুমটাতে অঢেল চলছেই। সকাল হতে পুনরায় বিয়ে বাড়ির হইচই শুরু হলো। যে যার দায়িত্বে অনুযায়ী কাজকর্মে লিপ্ত হলো। গল্পগুজব, রান্নাবান্না, আলাপ আলোচনা, যে যার কর্ম অনুযায়ী লিপ্ত। সকাল হওয়ার পর কৌড়ি এখনো বাহিরে বের হয়নি। গভীর মনোযোগ বইয়ের পাতায় তার। একটু আগে এসে রানী সাহেবা তাকে আর নানুমাকে চা নাস্তা দিয়ে গেছে। আপাতত ওই খাবারেই চলে যাবে তার দুপুর অবধি। তবে বড় মা কি তা হতে দেবে? তবুও বাহিরে হইচই নিজেকে সামিল করার নিয়ত তার নেই। রুমের বাহিরে কেন জানি যেতে ইচ্ছা করছে না। এত মানুষের ভিড়ে নিজেকেই কেমন পরপর মনে হচ্ছে। অদ্ভুত সব চিন্তা ভাবনা। তবুও সেই চিন্তা ভাবনা থেকে কিছুতে নিজেকে সহজ করতে পারছে না বিধায় গভীর মনোযোগটা পড়াশোনায় দিয়েছে। এমনিতেই এত অচেনা মানুষের মধ্যে নিজেকে কেমন মনে হচ্ছে। তার উপর পড়াশোনায় ভীষণ চাপ, অথচ সেই চাপ অনুযায়ী পড়তেও পারছে না সে। আপাতত পড়ায় মনোনিবেশিত করেছে। নানুমাও তাকে ডিস্টার্ব করছে না। চায়ের কাপ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে তিনি ব্যালকনিতে গিয়ে বসেছেন। সকালের মিষ্টি মিষ্টি রোদ্দুর এসে পড়েছে সেখানে। সেই সোনালি রোদ্দুরে তিনি গা ভাসাচ্ছেন আর চা খাচ্ছেন। পড়ার এক ফাঁকে নজর যেতেই কৌড়িরও ইচ্ছে হলো ওনাকে সঙ্গ দেওয়ার। দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই চায়ের কাপটা হাতে নিয়ে সেও উঠে ওনার কাছে চলে গেল। বৃদ্ধা মানুষটার সাথে দিলখোলা সম্পর্ক তৈরি না হলেও একটু একটু মিশুক সম্পর্ক তৈরি হয়েছে। একদম বড় মায়ের কপি মনে হয়েছে। বৃদ্ধ মানুষটার মুচকি হাসি, মিষ্টি মিষ্টি কথা মনে ধরেছে কৌড়ির। প্রায় 2 মাসের অধিক সময় বাদে মনে হয়েছে দাদি আপার সঙ্গ পেয়েছে সে। কৌড়িকে ব্যালকনিতে দেখতে বৃদ্ধা মৃদু হেসে বললেন, পড়াশোনা ছেড়ে এসেছিস তবে? বিনিময়ে কৌড়ি মৃদু হেসে ওনার পাশে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধা আবারও শুধালেন, তোর সাথে তুই করে কথা বলছে, কিছু মনে নিচ্ছিস না তো? কৌড়ি চঞ্চল গলায় উত্তর দিল, একদম না, আপনি আমার সাথে তুই করে বলতেই পারেন। বিনিময়ে ফের মৃদু হাসলেন বৃদ্ধা। বয়সের ভারে কুচকে আসা মুখায়ভাবে সে হাসিটা দারুণ মুগ্ধতা ছড়ালো। কৌড়িও সেটা মুগ্ধ নজরে দেখল। অথচ বৃদ্ধার নজর ব্যালকনির গ্রিল ভেদ করে লন এরিয়ায় চেয়ার পেতে গোল টেবিলের মধ্যমণি হয়ে বসা যুবকের পানে অটল। কিছু সময় বাদে সেটা বুঝে নানুমার নজর লক্ষ্য করে কৌড়িও সেদিক পানে তাকালো। নজর স্থির হয়ে গেল তারও। জাহিদ আঙ্কেল, শাহেদ আঙ্কেল দিয়ে ইভান ভাইয়ার মামারা সহ বেশ কিছু মুরব্বী মানুষের মধ্যমণি হয়ে বসে আছে তাকে সবসময় হুমকির মুখে রাখা মানুষটা। হালকা শীতের প্রতাপে গায়ে জড়ানো তার কালো রঙা হুডিটা মাথায় জড়ানো নেই। পরিপাটি করে রাখা ঘন কালো চুলগুলো সোনালি রোদ্দুরে চকচক করছে। শ্যামবর্ণ মুখের আদল আরো উজ্জ্বল উজ্জীবিত দেখাচ্ছে। গায়ের লম্বা হাতার হুডিটার কনুই পর্যন্ত সরিয়ে গুটিয়ে রাখে। ডান হাতে চায়ের কাপ, সময় নিয়ে তাতে ঠোঁট ছোঁয়াচ্ছে। সবার মধ্যমণি হয়ে বসে থাকা মানুষটাকে বেশ আকর্ষণীয়, হ্যান্ডসাম লাগছে। ওই শ্যাম সৌন্দর্য পুরুষ যে কোনো নারীর স্বপ্নের কাম্য পুরুষ। আর ওই মানুষটা তাকে পছন্দ করে। মনে উঠতেই অদ্ভুত শিহরণে তোলপাড় বয়ে চলল ছোট্ট বুকের ভেতরটায়। মনটা কোনো কারণে সুখ সুখ অনুভব হতে গিয়েও নিরাশিত হলো। এ কেমন দোটানার মধ্যে পড়ে গিয়েছে তার মন মস্তিষ্ক। কোন পথে যাবে সে? এ কেমন জ্বালা। মুখ ফিরিয়ে নিতে গিয়ে দেখলো নানুমা এখনো নিষ্পলক ওই মানুষটার পানে তাকিয়ে রয়েছে। মনে প্রশ্ন জাগলো কৌড়ির, নাতিকে নানুমা এত স্নেহময় মুগ্ধ নজরে কি দেখছে? তবে চেয়েও প্রশ্ন করতে পারল না। দ্বিধাদ্বন্দ্বের জালে ফেলে দিল মন। পাশে দাঁড়ানো বয়োবৃদ্ধ মানুষটা সেটা বুঝতে পারলো কিনা জানা নেই কৌড়ির। তবে নিজের মতো করে বলে উঠল, জানিস নানুমা, ওই ছেলেটার গায়ের রং শ্যামলা কালো হলে কি হবে? আমার নজরে দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ, আমার সকল নাতি নাতনিদের মধ্যে সবচেয়ে স্নেহময় আর নিষ্পাপ আদুরে একখানা মুখ। আমার এতিম বাচ্চাটা, আমার নিভান, ছোটবেলা থেকে কত কিছু সহ্য করে এসেছে আমার বাচ্চাটা, অথচ কখনো উফ তাক শব্দ ওর মুখ দিয়ে বের হয়নি। প্রিয় বাবাকে হারালে, মায়ের অবহেলা পেলে হলো, অথচ ছেলেটা চুপচাপ। জানিস, আমি ওর ওই ছোট্ট নিষ্পাপ আদুরে মুখখানা দেখতাম আর ওকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতাম। ভাবতাম আমার এই এতিম বাচ্চাটার কি হবে। একসময় চিন্তা নিজের অসুখ বাঁধিয়ে ফেললাম। আমার ছেলে বউরা সান্ত্বনা দিল, ওরা থাকতে নিভানকে কখনো কষ্ট পেতে দেবে না, নিজেদের সন্তানের মতোই মানুষ করবে। ঈশিতা আমার নাতনি, ও পর্যন্ত কি বলতো জানিস? বলতো অমন আদুরে মায়া একটা মুখ, দাদুমা তুমি কি করে দুশ্চিন্তা বাড়াও, আমরা ওকে অযত্নে অবহেলায় বড় হতে দিব। ছেলেটা সবার প্রিয় জানিস, প্রিয় হয়ে উঠেছে তার স্বভাবে, তার ব্যবহারে। থামলেন বৃদ্ধা, যেন জিরিয়ে নিলেন। ফের বলতে শুরু করলেন,
নিহারিকার যখন জাহিদের সাথে দ্বিতীয় বিবাহ হলো, আমি ওকে দিতে চাইনি। আমার এতিম বাচ্চাটা পরের বাড়ি কষ্ট পাবে আমি চাইনি, আমার ছেলেরাও দিতে চাইনি। তবে জাহিদ সেটা মানেনি, নিজ সন্তানের দাবি করে এই বাড়িতে নিয়ে আসলো ওকে। সত্যি বলতে ও নির্বাণকে মেনে নিয়েছিল সেভাবে, একদম নিজ সন্তানের মতো। অথচ আমার এতিম বাচ্চাটাকে এবাড়ির কেউ ভালো চোখে দেখলো না। তবুও আমার বাচ্চাটা কখনো কাউকে অভিযোগ জানায়নি। ছোট্ট বাচ্চাটা কি বুঝতো জানি না, তবে কখনো কারো নামে ভালো মন্দ বিচার দেওয়া, দোষারোপ করা, এসব গুণও কখনো আয়ত্ত করেনি। ওর প্রতি আলাদা একটা মমতা, মায়া মমতা, আমার অদ্ভুত টান, যা অন্য নাতি নাতিদের প্রতি অনুভব করিনি আমি। সেই আলাদা টানটা আসে না আমার ওদের প্রতি, যা একমাত্র ওর প্রতি কাজ করে। এ বাড়ি থেকে আমার কাছে বেড়াতে গেলে আমি যখন খুঁচিয়ে খুঁচিয়ে এটা ওটা জিজ্ঞেস করতাম ওকে, ওর বাচ্চা কণ্ঠে একটা উত্তর ছিল, আমি মায়ের কাছে ভালো আছি নানুমা। অথচ ও আর ওর মায়ের মুখ দেখলে আমি বুঝতেই পারতাম ও কতটা ভালো আছে। মাঝে মধ্যে অনেক দিন করে রেখে দিতাম আমার কাছে, জাহিদ আবার সেটা বেশি দিন দীর্ঘ হতে দিত না, নিয়ে আসতো ওকে। সত্যি বলতে জাহিদ কখনো ওকে পরের ছেলের নজরেই দেখেনি। তবে ওর বাড়ির লোক কেউ নিবানকে পছন্দ করতো না। জাহিদের চাপে পড়ে সবাই নিবানকে মেনে নিল, মন থেকে কেউ মেনে নেয়নি। এরপর ইভান নানু ভাই জন্মালো। আমার যেন ওর উপরে অদ্ভুত এক স্নেহ মায়া, ওর ও ইভান নানু ভাইয়ের ওপরে অদ্ভুত এক স্নেহ মায়া। ইভান নানু ভাই জন্মানোর পর আর ওকে আমার কাছে রাখতে পারিনি। ইভানকে ছাড়া ও বাড়িতে যেত না, আর কোনো সময় গেলেও থাকতো না। এরপর সকল প্রতিকূল অনুকূলের মধ্য দিয়ে একটু একটু করে বেড়ে উঠল যে ইভানের প্রতি ওর আন্তর্জাত ভালোবাসা ছিল মা আর সন্তানের মতন। সে ইভানের সাথেও ওর দূরত্ব তৈরি হলো এবারের কিছু মানুষের কুমন্ত্রণায়, যদিও সেটা সাময়িকতার জন্য ছিল, তবুও দু ভাইয়ের মধ্যে আগের যে অটুট বন্ধনটা ছিল সেটা এখন আর দেখা যায় না। তারপর এবারের মানুষগুলো পরিস্থিতির প্রতিকূলে পড়ে এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো, আপন ভাইরা স্বার্থপরের মতো দূরে সরে গেল, যেখানে সেই পর হয়ে ওকেই নিজের স্বপ্নটা বিসর্জন দিতে হলো। দিল। তখন আর আমি চুপ থাকতে পারলাম না বলতে চাইলাম না চুপ থাকতে। ওকে স্বার্থপরের মতো বারবার বললাম, কেন নিজের ইচ্ছের স্বপ্ন বিসর্জন দিবি তুই নানু ভাই? ওই মানুষগুলো তোর বিসর্জন ত্যাগটা বুঝবি না, তোকেও বুঝবে না। ও সেদিন উত্তর দিয়েছিল, আমি নিজেকে মহান বোঝানোর জন্য বা কারোর জন্য কিছু করছি না নানুমা। আমি আমার বিবেক বোধ থেকে নিজের স্বপ্নটা ত্যাগ করতে চাইছি, যেখানে যে ব্যক্তিটা আমাকে নিজের সন্তানের মতো আগলে রাখার চেষ্টা করেছে, বাবার বঞ্চিত আদর ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাকে অসহায় অবস্থায় ফেলে রেখে আমি আমার স্বপ্নে উড়াল দেই কি করে? আমি আমার স্বপ্নের পথে উড়াল দেই কি করে? এতটা স্বার্থপর হতে শেখাওনি তো তোমরা আমাকে। তবে শুধু নিজেরটা ভাবি কি করে? আর আমার মা, তিনি যেখানে ভালো থাকবেন না সেটা জেনেও আমি আমার স্বপ্নের পথে পা বাড়াবো কি করে? আমার ইচ্ছেগুলো ডানা মিলে দেয় কি করে? আমার মা ভালো থাকার কাছে আমার স্বপ্ন যে নিতান্তই নগণ্য। স্কলারশিপ পেয়েও ছেলেটা বাইরে পড়ার স্বপ্নটা ছেড়ে দিল। জাহিদের ধসে পড়া ব্যবসার হাল ধরল, তারপর একটু একটু করে নিজের ভালো থাকাটাও ছেড়ে দিল। ভুলে গেল ও নিজের ভালো থাকা, নিজে কিসে ভালো থাকবে কিসে মন্দ থাকবে সেটা না ভেবে নিজের ভাই বোন আপন জনদের নিয়ে ভাবনা বাড়ল। ভাবতে থাকলো আজও সফল, তবে নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা ভালো লাগা মন্দ লাগা সবটা ত্যাগের বিনিময় সে সফল। অথচ ওকে দেখ কি নির্জীব মনে হয়, ওর ইচ্ছে আকাঙ্ক্ষা ভালো লাগা মন্দ লাগা নয়, নিজেকেই বিসর্জন দিয়ে দিয়েছে। কথা বলতে বলতে বৃদ্ধ মানুষটার দুর্বল গলা কেঁপে কেঁপে উঠল। সেই কম্পনে কৌরি অনুভব করতে পারল এই মানুষটার প্রতি এই বৃদ্ধার আলাদা স্নেহ ভালোবাসা। বিমূঢ় স্তব্ধ কৌরি। সে ভুলেও আশা করেনি ওই মানুষটার অতীত এমন হতে পারে। সেজন্য কি সেদিন মানুষটা বলেছিল সেই বাড়ির কেউ নয়? ভাবনা কেমন অস্থির এলোমেলো হয়ে উঠল কৌরির। অদ্ভুত কারণে ব্যথার তোলপা শুরু হলো বুকের ভিতর। চঞ্চল নজর গিয়ে পড়ল লন এরিয়ায় সেই নির্দিষ্ট স্থানে। নজর গিয়ে থামলো সেই শ্যামবর্ণ মুখায়বে। হঠাৎই নানুমার মতো তারও মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন যুবক বুঝি সবার মধ্যমণি হয়ে ওই বসে আছে, আর তার শ্যাম সৌন্দর্যের কাছে যেন পৃথিবীর অন্যান্য সুদর্শন সুপুরুষেরা সব ফিকে। কৌরির এলোমেলো অনুভূতি অনুভবের মধ্যেই পাশে বসা বৃদ্ধা দাঁড়ানো নারীটা শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লেন, ফের বললেন,
ওর জন্য আমার সব সময় প্রার্থনা ও একটু অভিযোগী হোক, একটু অভিমানী হোক, মনের মধ্যে চেপে রাখা বিয়োগ ব্যথার ক্লেশগুলো সেই অভিমানী অভিযোগে মুক্ত হয়ে যাক। তারপরে নিজের ইচ্ছে মতো ভালো থাকুক। পৃথিবীর সব সুখ প্রভু তার রহমতের হাত দ্বারা ওর উপরে ঠেলে দিক। ও এমন একজন জীবনসঙ্গী পাক, সে যেন ওর সমস্ত অপূর্ণতা পূর্ণতায় ছেয়ে দেয়, ওর সকল অপূর্ণতার পূর্ণাঙ্গিনী হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।